পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, আজকের ভিডিওতে আমরা পরিবর্তন বার্তা জানব শতাব্দীর অসাধারণ গল্প সম্পর্কে। লেখক সুনীল মহারাজ স্বামী প্রভানন্দের কলমে শতাব্দী আমাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তার অসাধারণ লেখনী শতাব্দীর দৃঢ়তা ও বাস্তবতার চিত্র তুলে ধরে, যা প্রতিটি পাঠকের মনে দাগ কাটে। মহাভারতের শতাব্দী কাব্য আজ 2025 সালে প্রকাশিত হল। এর লেখক সুনীল মহারাজ, যিনি পরিচিত নাম স্বামী প্রভানন্দ বা দিলীপ মহারাজ। এই কাব্যটি প্রকাশ করা হয়েছে রামকৃষ্ণ বেদান্ত মিশনের শ্রী রামকৃষ্ণ টেম্পলে, মা কালী মন্দিরের নিকটে। প্রকাশক ছিলেন স্বামী শিবেশ্বরানন্দ, যিনি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। উনি তার 46তম জন্মদিন উদযাপন করে এই কাব্য প্রকাশের আয়োজন করেন। অভিজিৎ মুহূর্তে কৃষ্ণপক্ষ 3 এই বই প্রকাশকাল ছিল। প্রকাশকের জন্মদিনকে বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ 46তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত কাব্য মহাভারতের শতাব্দী ভক্তদের আশ্রমে শিশুদের উপস্থিতিতে কাব্য প্রকাশ হল। লেখক নিজের সন্ন্যাসী হলেন। এই কাব্যকে নিয়ে চলচ্চিত্র পরিচালক সহজাত ফিরদৌস একটি বাংলা ছবি করবেন। লেখক সুনীল মহারাজ স্বামী প্রভানন্দ আগামী দিনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে মানব জীবনের উত্তরণ চতুবর্গীয় জীবন দর্শন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু সন্ন্যাসী বৃন্দ, ভক্ত বৃন্দ, চলচ্চিত্র পরিচালক, সমাজসেবী এবং ভক্তগণ। একক সাক্ষাৎ মা স্বামী তেজাসানন্দ, শ্রাবণী রায় শিক্ষক, লেখক সুনীল মহারাজ, স্বামী শ্রদ্ধাত্মানন্দ মহারাজ আলমবাজার মঠ, স্বামী শিবেশ্বরানন্দ, অধ্যক্ষ রামকৃষ্ণ বেদান্ত আশ্রম। 480 পাতার এই বইটির মূল্য 601 টাকা। কাব্যটি শতাব্দী চরিত্রকে কেন্দ্র করে, যা মহর্ষি ব্যাসদেবের জননী। লেখক অসাধারণ তথ্য তুলে ধরেছেন শতাব্দীর জীবন ও মহাভারতের সাথে তার সম্পর্ক। বিভিন্ন রূপকের মাধ্যমে কবি মানব জীবনের প্রেম, ভালোবাসা, বিরহ ও সম্পর্কের জটিলতা তুলে ধরেছেন। শতাব্দী একজন প্রতীকী চরিত্র, যার মাধ্যমে কবি মানব অস্তিত্বের গভীর রহস্য উন্মোচন করেছেন। শতাব্দী একজন নারী, যে তার আত্মবিশ্বাস ও সংকল্পের মাধ্যমে যুগের কাঠামোকে বদলে দিয়েছে। ফলো করুন আমাদের, এবং একসাথে আবিষ্কার করি শতাব্দীর জীবন কাহিনী। এই কাব্যিক ভাষা ও শৈলীতে নতুনত্ব রয়েছে, যা আধুনিক বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি। শতাব্দী কাব্য পাঠকের মনে দাগ কাটবে এবং পরবর্তী প্রজন্মের কবিদের প্রভাবিত করবে। শতাব্দী, যিনি রাজা শান্তনুর স্ত্রী, তার পূর্বজন্মের শাপগ্রস্ত অপ্সরা অদ্রিকা ছিলেন। তিনি মৎস্যগন্ধা নামেও পরিচিত। শতাব্দী ছিলেন নদীর তীরে একজন মৎস্যজীবীর কন্যা। তার সুন্দর গায়ে প্রথম নজর পড়ে যুবরাজের। কিন্তু তার জীবন সাধারণ ছিল না। একদিকে তার পরিবারের দায়িত্ব, অন্যদিকে রাজ্যের কল্যাণ। শতাব্দীকে সবকিছু সামলে এগিয়ে যেতে হতো। একদিন শতাব্দীকে নিজের স্বপ্ন ও জীবনের উদ্দেশ্যে নির্বাচন করতে হয়। রাজ্যের জন্য প্রাণত্যাগ করার শক্তি, সমাজের প্রতি দায়িত্ব পালন, এই দুটি দিক ছিল তার জীবনের মূলমন্ত্র। মহাভারতের শেষে বনবাসে গিয়ে মৃত্যুবরণ করেন শতাব্দী, যাকে পর্যায়ক্রমিক মুক্তি বলা হয়। আশাপূর্ণা দেবী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনীতে শতাব্দীকে ঘিরে সামাজিক ও পারিবারিক বন্ধনের চিত্র দেখা যায়। অবশ্যই, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে নারীর শক্তি ও শৌর্য কেবল সাহসের নয়, বরং তা পুরো সমাজের জন্য উদাহরণ। শতাব্দীকে মনে রাখা উচিত আমাদের সকলের জন্য। শতাব্দীর কাহিনী কেবল একটি নারীর সংগ্রামের কাহিনী নয়, এটি আমাদের শিক্ষা দেয় নিজের বিশ্বাস ও সমস্যার মাঝে কিভাবে সংকল্প বজায় রাখতে হয়। লেখক বই মাধ্যমে স্বাধীনতা এবং শান্তি, মানবতা, এগিয়ে যাও বার্তা সমাজকে দিচ্ছেন। আপনাদের কি মনে হচ্ছে, শতাব্দীর গল্পটি কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করেছে? মন্তব্যে আমাদের জানাবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। শতাব্দী কাব্যের অসাধারণ তথ্য জানার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোটখাটো লেখা লিখে আচ্ছা ঠিক আছে বইটা প্রকাশিত হয়েছে, এবার প্রচারিত হোক, ভালোভাবে পাঠকের কাছে যাক, একে বড় করে। কারণ একটা গবেষণাধর্মী বই, সত্যপতির উপর এর আগে কোনো কাজ হয়েছে বলে শুনিনি। সুতরাং এই বইটা সবাই মিলে আপনারা বারবার প্রচার করুন, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আমজনতার হাতে। এই সন্ন্যাসী স্বামী প্রভানন্দ শান্তির সপক্ষে বহু বছর ধরে লড়ছেন, মানুষকে নিয়ে মানুষের সেবা করছেন, যতটা সম্ভব মানুষের পাশে থাকছেন। এই ধরনের মানুষের যে কোনো বই, পুস্তক, বাণী
এরকম আর একটা শান্তি সারা পৃথিবীতে রক্তপাত চলছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন, নতুন করে বলতে হবে না, সারা পৃথিবীতে। এবং এটা মনে রাখবেন, কখনো কখনো সুর এবং কখনো কখনো অসুর। সমাজে এখন অসুরের রাজত্ব চলছে, সমগ্র বিশ্বে সারা পৃথিবীতে অসুরের রাজত্ব চলছে। এই অসুর থেকে সুরে পরিবর্তিত করতে গেলে বই, পুস্তক, শিল্প সংস্কৃতি দরকার। এটাই মহারাজ সেই কাজটাই তৈরি করতে গেলে যে পয়সা করির ব্যাপার আছে, প্রডিউসার লাগে, সেই প্রডিউসারের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করলে এটা হবে। কিন্তু আর আমি একা একা তো করতে পারি না, এটা সিনেমা করা মানে এটা সাধারণ ব্যাপার না। এই ধরনের ব্যাপার, এটা পৌরাণিক ছবি, এটা কমপক্ষে ধরুন 50-60-100 কোটি টাকার ব্যাপার। ঠিক আছে, এবার কম করে যদি ভালো সারা পৃথিবীতে দেখাতে হয়, তো সেই টাকা জোগাড় করা তো পরিচালকের কাজ না, এটা চারপাশে যারা আছেন, যারা ব্যবসায়ী, যারা সমাজ মানে সমাজকে চিন্তা ভাবনা করেন, সংগঠন, বুঝেছেন, এই ধরনের এরকম দরকার। অর্থাৎ টাকা সংগৃহীত হলে ছবি করা যাবে, কারণ ওই রামকৃষ্ণ বেদান্ত মিশন এখানে একটা স্কুল আছে, অধ্যক্ষ আছে। আমাদের সত্যবতী এই যে বইটা সলিল মহারাজের অনেক দিনের ইচ্ছা ছিল, অনেকদিন আগে এই বইটা লিখেছি, কিন্তু প্রকাশ করতে পারছিল না। কিন্তু এবারে মহারাজ আমাকে ধরলেন যে এই বইটা তুমি একটু প্রকাশ করে দাও এবং আমাকে সহযোগিতা করো। তাই এতদিনের ওনার যে মনের যে বাসনা, আজকে সেটা পূর্ণ হলো। আমার জন্মদিনে এই বইটি প্রকাশ হলো। এই বইটি 600 টাকা দাম, কিন্তু সাধারণের জন্য 400 টাকা দিয়ে এই বইটি সুনীল মণিপুরে থাকবে একটা জায়গায়, আর একটা হচ্ছে সুনীল মহারাজের কৈকাল আশ্রম, ওখানে থাকবে, কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। আর আমার এখানেও রাখবেন অ্যামাজন, ফ্লিপকার্ট, এইসব ভারতের সত্যবতী বইটা এখনো পর্যন্ত ভালো, এবারে ভালোভাবে সুনীল মহারাজ বার করেছেন। সেটা দেখা গেছে অনেকে পড়ে নিচ্ছেন তার স্ক্রিপ্টটা, তারা বলছে এটা যাতে সিনেমাতে আনা যায় আর কি। তার জন্য সেভাবে সুনীল মহারাজ বিভিন্ন প্রডিউসার বা এদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা সাড়াও দিয়েছে এবং সেটা মানে আজকে প্রকাশ হলো, কয়েকদিন পর সেটা আবার সিনেমাতে। এটা ভালো বার্তা যে এটা থেকে মানুষের যে শিক্ষা পাবে, সেটা একটা মহাভারতের জীবনটি জানতে পারে। নারী সম্বন্ধে কি আর বার্তা দেবো, নারী তো আমাদের তো প্রতীক, দুর্গা মা, যাকে আমরা মানে নারীকে আমরা দুর্গা রূপে ভালোবাসি, সরস্বতী রূপে ভালোবাসি, মানে দেবী রূপে ভালোবাসি। সেখানটা আর কোনো কিছু হতে পারে না। সেখানটাই নারীকে সম্মান করা, এটা স্বামীজি বিবেকানন্দ বলে গেছে, যেখানে নারীর সম্মান নেই সেখানে অধঃপতন হয়, আর যেখানে নারীর সম্মান আছে সেখানে সবকিছু হয়েছে। তাই নারী দেবী রূপে পুজো যাচ্ছে, সেখানে তো একদম প্রবলেম ছাড়া কিছু নেই। আমি তেজসানন্দ, দক্ষিণেশ্বর রাম এসছি, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্যাত্মিকে। আজকে এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে মিশনে যেই মহারাজের জন্মদিন উপলক্ষে এই পুস্তকটি প্রকাশিত হলো, তার লেখক হচ্ছেন আমাদের প্রভানন্দ মহারাজজি, অর্থাৎ অরণ্য সুনীল মহারাজ। তিনি তার অন্তরের অনুভূতি থেকে যে মহাভারতের সত্যবতীর কাহিনী উত্থাপনা করেছেন, সেটা অত্যন্ত মূল্যবান বিষয় এবং সমাজের প্রত্যেক মানুষ এখানে সার্বভৌম শিক্ষা লাভ করতে পারবে। তাদের মাতৃজাতির প্রতি, সমাজের প্রতি তিনি মানব কল্যাণ আশ্রমের অন্যতম কর্ণধার, হুগলি জেলার। তিনি মানব কল্যাণের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে সার্বভৌমভাবে এই গ্রন্থটি তিনি অন্তরের অনুভূতি দিয়ে লিখেছেন। আমি এর সাফল্য কামনা। আমার চিন্তা ভাবনাতে এসেছিল যে সত্যবতী মহাভারতে বিশাল মহেশী নারী চরিত্র, কারণ সত্যবতী না এলে তার পুত্র ব্যাসদেব আসতেন না, মহাভারত লেখা হতো না। সুতরাং 5000 বছরের মধ্যে সত্যবতীকে নিয়ে কেউ লেখেনি, সেটা আমার বিদ্রোহ বলেছেন। সেই জন্য আমি দেখলাম যে উনাকে নিয়ে লেখার দরকার আছে, সেই জন্য পুরো টেনে নিয়ে আসিস। আপনার ওনার জন্ম বৃত্তান্ত থেকে সেই বইটাতে দেওয়া আছে, জন্ম থেকে আরম্ভ করে একবারে দেশ শেষ পর্যন্ত। তারপরে সত্যবতী কি পরিণতি, সত্যবতীর কাব্যের মূল লক্ষ্য বা সত্যবতী জীবনের মূল লক্ষ্য হচ্ছে স্বাধীনতা এবং শান্তি। যুদ্ধ কোনো মানব সুস্থ মানব সভ্যতার পরিচয় বহন করতে পারে না। যুদ্ধ মানুষকে ধ্বংস করে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা সে যুদ্ধ লাগায়, তার বিরুদ্ধে কিভাবে দাঁড়া যায় সেটাই সত্যবতী কাব্যের মধ্যে একমাত্র মানবতার উপরে দাঁড়াবে। আমরা কে কোন ধর্ম পালন করছি সেটা বড় প্রশ্ন নয়, আমরা কি মানুষ
সবার উপরে তো মানুষ সত্য আছে, সেইটাকে আপাতত পরিষ্কারভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে। মানুষের মধ্যে শরীর, মন এবং প্রাণের একটা আকর্ষণ থাকে, এটাকে উত্তরণ করে আমরা মানবতায় পৌঁছতে পারি। আমাদের ভারতবর্ষে একটা যোগ, একটা দর্শন আছে, সেখানে যম মানে অহিংসা, সত্য, অস্ত, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, ওই 5টা জিনিস যারা মেনে চলবে সেই প্রকৃতপক্ষে মানবতাবাদী বিশ্বাস করে। যে রাষ্ট্র এটা মেনে চলে সেটাই প্রকৃত রাষ্ট্র, যে শিক্ষা ব্যবস্থা এটা মেনে চলে সেটাই হচ্ছে প্রকৃত মানুষ। এটাই দেওয়া হয়েছে যে মানবতার দিকে তোমরা এগিয়ে যাও, মানবতা। আমি সর্বাত্মানন্দ মধু মহারাজ আলমবাজার মঠে থাকি। আজকে আমি এসেছি আমাদের অত্যন্ত প্রিয় মহারাজ স্বামী শিবেশ্বরানন্দ মহারাজের জন্মদিন, সেই উপলক্ষে এসেছি। এসে দেখছি মহাভারতের সত্যবতী স্বামী প্রভানন্দ, আমাদের পরিচিত সুনীল মহারাজ, তিনি অনেক পরিশ্রম করে এই বইটি, মহাভারতের একটা চরিত্র, একটা মুখ্য চরিত্র হচ্ছে সত্যবতী, সেই চরিত্রের উপরে তিনি একটা রূপরেখা টেনেছেন নিজের মনীষা দিয়ে, নিজের যে প্রতিভা সেটিকে এই বইয়ের মধ্যেই প্রকাশিত হয়েছে। এবং এই প্রকাশক হিসাবে আমাদের শিবেশ্বরানন্দ মহারাজ তাকে সহযোগিতা করেছেন এবং তারই জন্মদিনে আজকে এই বইটি প্রকাশিত হলো। একটা আনন্দের বিষয়, আমাদের একজন সাধু সে এত বড় একটা কাজ করেছে, তার জন্য তাকে তো আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা পারছি না 4 লাইন লিখতে, কিন্তু উনি একটা মহাভারতের একটা অন্যতম চরিত্রকে তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। মহাভারত একটা ফার্স্ট, সেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। এইমাত্র এসেই দেখছি এবং মানুষের কাছে একটা দিগদর্শন এই বইটা হবে। আমাদের আমাদের ভারতবর্ষই একমাত্র দেশ পৃথিবীর মধ্যে যেখানে আমাদের আদর্শ আছে এই মাতৃ চরিত্রগুলির মধ্যে। সীতা, সাবিত্রী, দময়ন্তী, আহল্যা, সত্যবতী, এইগুলি হচ্ছে আমাদের মানে চলার পথের পাথে এই নারী চরিত্র, এই মাতৃ চরিত্র আমাদের সমাজের যে দর্পণ। মায়েরা কিভাবে পথ চলবে, জীবন আচরণ করবে, সেটি হচ্ছে একটা দর্পণ। এই মহাভারতের এই সত্যবতী চরিত্র বা আমাদের যে পঞ্চসতী আছে তাদের ভক্ত লোক, ঠিক আছে, মিশনের ভক্ত। যেটা মৌলিক রচনা সমাজকে সারা দিক দিয়ে শিক্ষা দেয়। আজকে গোটা বিশ্বে যে একটা অসহিষ্ণু মনোভাব সৃষ্টি হয়েছে, অসহিষ্ণু মনোভাবের পরিপ্রেক্ষিতে কিছু যদি দেখা মানুষের মধ্যে মানুষের মানবিকতাকে জাগ্রত করতে পারে, তাহলে সেই সমস্ত লেখার একটা সফলতা হয়। আর সারা বিশ্বে যেটা আপনি মানে কয়েকজনই বললেন, আপনিও বললেন, মানবতা যদি জাগ্রত না হয় তাহলে সেখানে এই অসহিষ্ণুতা চলে আসবে। আজকে সেই কারণেই সেই শিক্ষাটা দেওয়ার জন্য আজকে ভারতবর্ষ জানেন একটা ধর্মকেন্দ্রিক দেশ। এখানে যারা মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের শাস্ত্র এবং মানুষকে উপদেশ দিয়ে গেছেন মানব কল্যাণে, যাতে মানুষ একটা পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারে। এই সমস্ত অসুবিধাগুলো থাকে, এই সমস্ত লেখাগুলো থাকা সত্ত্বেও আজকে পৃথিবীতে একটা অসুস্থ মনোভাব দেখা দিয়েছে। সেই অবস্থাতে মহাভারত থেকে গিয়ে মহাভারতের একটা বিশেষ চরিত্র সত্যবতীকে দিয়ে লেখা, এই লেখা আগে কোনো কিছু প্রকাশিত হয়নি। মহাভারতে যেটুকু সত্যবতীর জীবনী, তার বিবাহ এবং তারপরে ব্যাসদেবের জন্ম, তারপরে ব্যাসদেব এই মহাভারত লিখলেন, এই সমস্ত ব্যাপারগুলো তিনি উল্লেখ করেছেন এবং মানবতার উপরে তিনি জোর দিয়েছেন। এটা একটা বড় লেখার মাধ্যমে মানুষের বিবেককে জাগ্রত করা হচ্ছে আসল, সেই কাজটা উনি করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আজকের এই অনুষ্ঠান, আজকে যে শুভ তিথি রেবতী নক্ষত্র, এই রেবতী নক্ষত্র তৃতীয়া তিথিতে এমন সুন্দর একটি কাজ হচ্ছে। সমস্ত কিছু লেখা সাহিত্যের উপর নির্ভর করে আমরা দেখি যেটা তার নক্ষত্রটা কি আছে, নক্ষত্রের উপরে লেখা অনেকটাই নির্ভর করে। যেমন আমাদের আজকে এই যে বইটি হয়েছে, এই বইটি দেখানো হচ্ছে, অনেকবার দেখানো হয়েছে, এটা মহাভারতের উপর সত্যবতী। এই সত্যবতীকে নিয়ে কথাগুলো যারা পড়েছে, যারা এটা নিয়ে চর্চা করছে তারা জানছে, কিন্তু এই আধুনিক গতিচার্যে চলতে গিয়ে লুপ্ত প্রায় হয়ে গেছে। সেটিকে আবার সুন্দরভাবে জ্ঞানের দরজা খুলে দিলেন আমাদের সুনীল মহারাজজি। ওনার মধ্যে অনেক জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে নিয়ে উনি ভেতরে শুধু রাখেন না, ওটা মহাপ্রসাদ হিসেবে
সবাইকে বড় দিক হচ্ছে বই, পুস্তক, যার দ্বারা এই পুস্তকের মধ্যে দিয়ে এটি পড়লে যা জানা যাবে, অনেক লুপ্ত প্রায় অজানা আবার নতুন ভাবে জানা হয়ে যাবে। এটা সকলের জানা উচিত, সনাতনী ধর্মের জানা উচিত, মহাভারত প্রেমিকদের জানা উচিত, ইতিহাস প্রেমিকদের জানা উচিত, ধর্মপ্রেমিক প্রেমিকাদের জানা উচিত। যখন পুস্তক পড়ি, ভারতের সাধক সাধিকা এই সমস্ত পড়ি, মহাভারত আমাদের সেই দরকারগুলোকে উনি ভীষণভাবে সুন্দরভাবে প্রয়োজনীয় জিনিসের দরজা খুলে দিচ্ছেন। জ্ঞান এমনই জিনিস, শুধু নিজে সংগ্রহ করা নয়, সেই জ্ঞানের পথ আলো সবাইকে দেখানো, সেই দেখানোর জন্য জ্ঞানের দরজা সকলের অন্তরে উনি বিকশিত করছেন, খুলে দিচ্ছেন। এর জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ, ওনাকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আরো বেশি উনি এবং সুন্দরভাবে দিক দেখিয়ে দিন। এই দিক দেখানোর কথা কেন বলি, এসেছি বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। দিক দেখানো, আমাদের মধ্যে যখন মিটিং হয়, এই দিচ্ছেন বিভিন্ন দিকের মধ্যে এটা একটা বড় দিক, সেই দিকটাকে উনি দেখিয়ে দিচ্ছেন। তো এটা খুব প্রয়োজন, উনি মিটিয়ে দিচ্ছেন। নারীরা আরো বেশি জাগ্রত হতে পারবে, সচেতন হতে পারবে। এই উপন্যাসটি পড়ার পর নারীদের কি ত্যাগ করার দরকার, নারীদের কি জানার দরকার, সেগুলো উনি জানিয়ে দিচ্ছেন। তাই জন্যই রবি ঠাকুরের কথায় বলি, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে গড়িলে নিকট দিলে ভাই। যিনি আমাদের পর নয়, আমাদের অন্তরে আছেন, আবার নড়ে আবার সহধর করে দিলেন আমাদের। আমরা সকলে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম সত্যম শিবম শুনি। আজকে আমাদের দিলীপ মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই যে শুভ আবির্ভাব তিথি, ওনার আজকে আবির্ভাব তিথি, এই তিথিতে আসতে পেরে এমন সুন্দর একটি পুস্তক হাতে পেলাম এবং তার বিষয়ে কিছু একটু কথা বলতে পারলাম, ভীষণ ভালো লাগলো। এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে, সেটি খুঁজে নিতে সকলের চৈতন্য হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গলবার ঈশ্বর সদাই সঙ্গে থাকুন, সকলের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। নমঃ শিবায়। আমার নাম শ্রাবণী রায়। আমি স্কুল টিচার সুন্দরী প্রসাদ নিয়েছি। এখন আমি সামাজিক কিছু কাজকর্ম করি এবং আমাদের এরকমই একটা বাচ্চাদের স্কুল আছে, সেই স্কুলটা আমরা চালাই। সেটা হাওড়ার একটা প্রত্যন্ত গ্রামে। অবশ্যই সমাজকে বার্তা দেওয়ার বিষয়টা আছে। সুনীল মহারাজ আবার দীর্ঘ বছরের, মানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ হলেও, বয়স বড় হলেও, ওনার সঙ্গে আমার 85 সাল থেকে মানে তার ভাবনা চিন্তার মধ্যে সামাজিক কিছু করা, এটা আমি লক্ষ্য করেছি, দেখেছি এবং আলোচনা করি। বলা তার এই মহাভারতের যে সত্যবতী, তা নিয়ে যে তিনি উপন্যাসটা লিখেছেন সুনীল মহারাজ। সত্যবতী একজন নারী। আমাদের ভারতের ইতিহাসে নারীর গুরুত্ব কিন্তু অসীম, নারীর অবদান অসীম। নারী হচ্ছে সমাজের প্রধান চালিকা। আমরা যেমন বলি পুরুষ প্রধান চালক, তেমনি পাশাপাশি নারী হলো প্রধান চালিকা। এবং সেই চালিকা শক্তির সাহায্যে যে কর্ম করে, সেটা হচ্ছে পুরুষই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। নারী ছাড়া পুরুষ যেমন সম্পন্ন নয়, তেমনি পুরুষ ছাড়াও নারী সম্পন্ন নয়। সত্যবতীর মতো মানুষ একটা নারী, যে বেদব্যাসের জন্ম দিয়েছিল, যে বেদব্যাসকে আমরা দেখেছি আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ, যার দ্বারা আমরা শিখেছি সামাজিক কিছু চিন্তা ভাবনা। ক্ষেত্রের যুদ্ধ যেমন মহাভারত থেকে সৃষ্টি হয়েছিল, ভাইয়ে ভাই যুদ্ধ, সেই যুদ্ধে যেমন আক্ষেপ শুনেছি, সেই যুদ্ধে যেমন আত্মরাম শুনেছি, সেই যুদ্ধ চাইনা যেমন শুনেছি, কিন্তু আজ সারা পৃথিবী জুড়ে সেই যুদ্ধ চলছে। আজকে সেই যুদ্ধই আমরা বলছি আজ যুদ্ধ চাই না, কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের পৃথিবী যে আজকে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় নারী শিশু আজকে যুদ্ধে মারা যাচ্ছে। আমরা বলি নারীরা, আমরা সমস্ত নারীরা যদি আজকে এই সত্যবতীর মতন একজন মানুষকে আরো জন্ম দিচ্ছে, কিন্তু বেদব্যাসের মতন যদি একজন এরকম আরো
শিশুর জন্ম দিয়ে এই সুস্থ সমাজ করে করতে পারে, এই সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে, তবেই ওই সত্যবতীর কাজটা আমাদের নারীর কাজ একদম সম্পূর্ণ হবে। এইটুকু কথা বলি আমরা শেষ করছি। ঠিক আছে, আবার একটা নাম বলে দিন। নাম আমার নাম শ্রাবণী রায়। ঠিক আছে, থ্যাংক ইউ।